দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সাথে আছি আমি সারওয়ার সুমন। আজ সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তার শিরোনামটা আমরা রেখেছি এরকম যে অটিজম ভালোবাসায় সেবা যত্নে সবসময়। অর্থাৎ বুঝতেই পারছেন যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অটিজম, এবং বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে তিনজন অতিথি আছেন। একজন আছেন স্টুডিওতে এবং অন্যরা ভার্চুয়ালি যুক্ত আছেন। আসুন একে একে সবার সাথে পরিচয় করে দিই। শুরুতেই পরিচয় করে দিতে চাই, আমার সাথে আমার বামে বসে আছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ আল মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর আব্দুল্লাহ আল মামুন প্রতিষ্ঠাতা এবং পরিচালক এইমস ল্যাব, এবং আমার সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন। আমার বামে আছেন প্রথমে ডক্টর কানিজ ফাতেমা। ডক্টর কানিজ ফাতেমা পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগ বিএসএমএমইউ এর সহযোগী প্রফেসর, সহযোগী অধ্যাপক, এবং আরও যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ। ডক্টর আনোয়ারুল্লাহ নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। ডক্টর কানিজ ফাতেমা, আপনার কাছ থেকে আমরা প্রথমে একটি উত্তর নিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাই। যে আমরা জানি যে অটিজম সারা বিশ্বেই, অটিজম শিশুরা, অটিজম প্রাপ্ত বয়স্করা সারা বিশ্বেই মোটামুটি কম বেশি দেখা যায়, কিন্তু বাংলাদেশে যদি আপনি অটিজম শিশুদের জন্মের কারণটা আসলে কি কারণ, এটি অনেকে একটু পাজল থাকেন, একটু বিভ্রান্ত থাকেন যে কোনটা করলে কিংবা কোনটা না করলে এই ধরনের শিশুরা জন্ম লাভ করে। এই বিষয়টি যদি আমাদের একটু খোলাসা করতেন, তারপর আমরা অন্য উত্তরে যেতাম। ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমাদের দেশে, পৃথিবীর অন্যান্য দেশে অটিজমের যে কারণ, বাংলাদেশের আমরা একই ধরনের কারণ খুঁজে পাই। যদিও এ বিষয়ে বিশদ গবেষণা এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত আমরা যে পরিমাণে তথ্যপাত্র পেয়েছি এবং গবেষণায় যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে মূলত জেনেটিক বা বংশগত যে জিন, সেটাই অটিজমের মূল কারণ। বেশিরভাগ ক্ষেত্রে অটিজমের কোনো কারণ আসলে খুঁজে পাওয়া যায় না, এবং আমরা যখন একটু গভীরভাবে দেখি যে জেনেটিক যে কজ বা আমাদের জেনেটিক যে মিউটেশন, সেটাই অটিজমের মূল কারণ। তবে আমরা ইতিপূর্বে যে গবেষণাগুলো করেছি বাংলাদেশের পার্সপেক্টিভে, সেখানে দেখা গিয়েছে জন্মের সময় শিশু যদি একটা বিরূপ পরিস্থিতির শিকার হয়, যেরকম যদি শিশু যদি দেরি করে কাঁদে, জন্ডিস হয়, বা শিশু যখন গর্ভকালীন সময়ে মা যদি প্রচন্ড ধরনের স্ট্রেসফুল কন্ডিশনের ভিতর দিয়ে যায়, জন্ম পরবর্তী সময়ে যদি ব্রেনের মারাত্মক ধরনের ইনফেকশন হয়, এবং পরবর্তীতে তার যদি পারিপার্শ্বিকতা বিরূপ পরিস্থিতিতে থাকে, এই কন্ডিশনগুলো অটিজমের কারণ হিসাবে দেখা যাচ্ছে। তবে বেশিরভাগ, আমরা বলি যে 90% ক্ষেত্রেই অটিজমের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এবং যখন বিশদ গবেষণা করে দেখা যাচ্ছে যে এদের যদি জেনেটিক স্টাডি করা হয়, এদের জেনেটিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং এই কারণেই ধারণা করা হয়ে থাকে যে জেনেটিক কারণটাই অটিজমের মূল কারণ। এবং এটা পৃথিবীর সমস্ত দেশের সাথে আমাদের দেশে যে স্টাডিগুলো করা হয়েছে সেগুলোর সামঞ্জস্য রয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে জিনগত কারণটা একটা এখন পর্যন্ত জানা কারণগুলোর মধ্যে একটা বড় কারণ। ডক্টর আনোয়ারুল্লাহ, আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই যে যে পরিবারে আসলে একজন অটিজম শিশু আছেন, সামাজিকভাবে এখনও যে দৃষ্টিভঙ্গি এবং রাষ্ট্রীয়ভাবে যদিও বলা হচ্ছে যে এটিকে প্রমোট করতে, কিন্তু আপনি যদি আমাদেরকে বলেন যে এই পরিবারগুলোর আসলে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রয়োজন হয় কি না, আসলে যত্নের জন্য কিভাবে টেক কেয়ার করতে হবে, সার্বিক বিষয়ে একটি অটিজম শিশু যে পরিবারে আছে সেই পরিবারের প্রাতিষ্ঠানিক সহায়তা কতটুকু প্রয়োজন আপনি মনে করেন, ডক্টর আনোয়ারুল্লাহ? জি, থ্যাংক ইউ। আসলে আপনি সত্যি বলেছেন যে এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তির আমরা একটা কথা বলি যে লাইফ সাইকেল বেসড, অর্থাৎ লাইফ স্প্যান বেসড, জীবনের বিভিন্ন ধাপে কিন্তু তাদের যে মাত্রা ভেদে, যেখানে কানিজ আপা বললেন যে এদের তো একটা বিশেষ অবস্থার মধ্যে এই পৃথিবীতে আসে এবং হয়তো বা পরবর্তীতেও তাদের এই সমস্যাগুলি তৈরি হতে পারে। তো সেই জায়গাটায় যখন ওনারা অ্যাসেসমেন্ট করেন, বিশেষ করে ডায়াগনোসিস করার পরে সে কি মৃদু, মাঝারি নাকি তীব্র মাত্রার, তো মৃদু যাদের হয় তাদের হয়তো
বাবা মা কিছু সাপোর্ট নিলে সেটা হয়ে যায়, কিন্তু মাঝারি এবং তীব্র মাত্রার যারা, তাদের কিন্তু অবধারিতভাবে প্রাতিষ্ঠানিক একটা সহায়তা দরকার হয়েই যায়। এবং সেই প্রাতিষ্ঠানিক সহায়তা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে, একটা তো হলো সঠিকভাবে তারকে ডায়াগনোস করা, অর্থাৎ অ্যাসেসমেন্টের পরে তার ডায়াগনোসিসটা সঠিকভাবে করা। এরপরে এইটার জন্য কিন্তু অবশ্যই একটা প্রাতিষ্ঠানিক কোয়ালিটি পিপল দ্বারা বা পার্সন দ্বারা তাকে ডায়াগনোসিস করতে হবে, অর্থাৎ যে সুনির্দিষ্টভাবে সেটা করতে পারে। সেকেন্ড হচ্ছে যে তাদের এরপরে যে ইন্টারভেনশনগুলি দেওয়া, অর্থাৎ তার চিকিৎসা এবং অন্যান্য থেরাপিউটিক ইন্টারভেনশনগুলি দেওয়া। এই ইন্টারভেনশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে কোনো একটা থেরাপি সেন্টারে যেতে হবে, অথবা বাবা মাকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ফ্যামিলি লাইফে তারা কিভাবে অন্যরা তার সাথে আচরণ করবে সেই জিনিসগুলি করা। এরপরে তৃতীয় হচ্ছে যে সরকার আসলে এই সমস্ত প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রশিক্ষণ, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, এগুলিকে কিভাবে তৈরি করবে, এটা সরকারি হোক অথবা বেসরকারি হোক। তাহলে এখানে কোয়ালিটি সার্ভিস প্রোভাইডার যারা, তাদের কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে, এবং তারা প্রাতিষ্ঠানিকভাবেই কিন্তু শিক্ষা গ্রহণ করে, প্রশিক্ষণ গ্রহণ করে এদেরকে সার্ভিসটা দিতে পারে। আমি যে কথাটি বললাম, তীব্র এবং মাঝারি মাত্রার যারা আক্রান্ত বা বৈশিষ্ট্য সম্পন্ন থাকে, তাদের ক্ষেত্রে কোনোভাবেই প্রাতিষ্ঠানিক সাপোর্ট দেওয়া বা তাদেরকে সাহায্য করাটা, এটা একেবারেই আবশ্যক। এর পাশাপাশি যেটা হচ্ছে সেটা হলো যে, আমরা জানি যে প্যারেন্টসদের মধ্যে এখন, আগে যৌথ পরিবার ছিল। আপনি পরশুদিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে ফ্যামিলির মধ্যে কিন্তু দাদা দাদি, তারপরে ভাই বোন, অর্থাৎ যৌথ পরিবার থাকতে যেরকম তাদের একটা ইন্টারাকশনের মাধ্যমে তার মধ্যে কিছু কিছু জিনিসের বিকাশ না থাকলেও সেগুলি আস্তে আস্তে আয়ত্ত করে সে তার মধ্যে বিকাশটা ঘটে। আজকাল আমাদের সেই সুযোগটা কমে গেছে, যার কারণে পারিবারিকভাবে যে প্রতিষ্ঠান সেটা যেরকম আমাদের একটা হয়ে গেছে, তারপরে যেটা আমাদের মার্কেটে যে সরকারিভাবে যে পরিমাণ আমাদের দরকার সারা বাংলাদেশে মিলে, আমার তো 480টি উপজেলাতেই মনে করি যে 480 জন উপজেলাতে 480 উপজেলা যে কয়জন আছে, সবার জন্যই কিন্তু কোনো না কোনো ধরনের এই প্রাতিষ্ঠানিক সাপোর্ট দরকার, কিন্তু আমরা তো সব জায়গায় এখনো করতে পারিনি। আমরা নিশ্চয়ই সেটি আমরা করার যে পরিকল্পনা আছে, এটার আরো বিস্তারিত হয়তো আপনার কাছ থেকে আরো জানতে পারবো, কিংবা আপনার কাছে সাজেশন আমরা নিতে পারবো কি কি করা যায়। আপনার কাছে যেটি জানতে চাই ডক্টর মামুন, যে আসলে আপনি তো বিজ্ঞান গবেষণার মানুষ, প্রযুক্তি নিয়ে গবেষণা করেন, তো প্রযুক্তি আসলে অটিজম আক্রান্ত মানুষকে কিভাবে সহায়তা করতে পারে? আচ্ছা, ধন্যবাদ। আপনি যথার্থ বলেছেন। প্রযুক্তি আমাদের প্রত্যেককে সাহায্য করছে, এবং আজকে আপনি স্মার্টফোনের মাধ্যমে অনেক কিছুই করতে পারেন। আপনি ইউ ক্যান কল এ উবার টু গো টু ফ্রম ওয়ান পয়েন্ট টু আদার পয়েন্ট। সিমিলারলি প্রযুক্তি কিন্তু অটিজম যারা বাচ্চা আছে বা ব্যক্তিবর্গ আছে তাদের জন্য অনেক দুয়ার উন্মোচন করতে পারে, কারণ এই মানুষগুলো আমার আপনার চেয়ে লিমিটেশনটা বেশি। আমার আপনার যেমন আমরা সব কাজগুলো সঠিকভাবে করতে পারি, কারণ আমরা নিউরোলজিক্যালি ইন এ গুড হেলথ, কিন্তু এই অটিজম বাচ্চা বা যারা আছে তারা কগনিটিভলি ডিফিসিট। সো এই মানুষগুলোকে যদি আমরা প্রযুক্তির বেনিফিটটা দিতে পারি, তাহলে কিন্তু তারা অনেক কাজ খুব সহজে করতে পারবে, যেটা ওদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল। সো অবশ্যই আমি বলবো টেকনোলজির মাধ্যমে এখন সারা বিশ্বে এই যে কোনো ধরনের প্রতিবন্ধী বা অটিজমের জন্য অনেক ধরনের গবেষণা হচ্ছে এবং অনেক ধরনের উদ্ভাবন হয়েছে, এবং সেগুলো নিয়ে তারা অনেক ভালো আছে, এবং এদেরকে ভালো রাখার জন্য অনেক কাজ হচ্ছে। আমাদের দেশেও আমরা পিছিয়ে নেই, আমরা এই প্রযুক্তির মাধ্যমে অটিজম বাচ্চা বা ব্যক্তিবর্গ আছে তাদেরকে কিভাবে সহজে দিতে পারি সে নিয়ে আমরাও কাজ করছি। আমরা জানি যে আপনি দুটো ডিজিটাল সিস্টেম আপনি নিজে ডেভেলপ করেছেন, এই ডিজিটাল সিস্টেম দুটো সম্পর্কে যদি একটু আমরা ধারণা দিতেন। ধন্যবাদ। আমার দুটো ডিজিটাল সিস্টেমের একটা হচ্ছে যে অটিজম স্ক্রিনিং, এটার নাম হচ্ছে স্মার্ট অটিজম বার্তা। এটা সম্পর্কে আমি যদি বলি যে অটিজমের বলা হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত পরশুদিন বিশ্ব অটিজম ডেতে বলেছেন, এবং এটা সায়েন্টিফিক্যালি বলা হয় আর্লি আইডেন্টিফিকেশন, আর্লি ইন্টারভেনশন। আমাদের দেশে আমাদের মায়েরা অটিজম আইডেন্টিফাই করতে ওদের বাচ্চার বয়স হয়ে যায় 5 থেকে 7 বছর, অ্যান্ড ইটস টু লেট। নর্মালি বলা হয় যে একজন অটিজম বাচ্চার যদি সিমটম আইডেন্টিফাই করে ক্লিনিশিয়ানের সাপোর্ট নেওয়াটা যদি 2 থেকে 3 বছরের মধ্যে হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ইন্টারভেনশনের মাধ্যমে ইমপ্রুভ করা সম্ভব। কিন্তু আমাদের দেশের রিসোর্স বা সব রেসপেক্টে
অ্যাওয়ারনেস এডুকেশন সেটা সম্ভব না। সেই জন্য আমরা যেটা করেছি যে আমরা স্মার্টফোনের মাধ্যমে একজন সচেতন বাবা মা যিনি স্মার্টফোন ইউজ করেন উনি ঘরে বসে একটা ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমের মাধ্যমে ওনার বাচ্চার অটিজমের কোনো সিমটম আছে কিনা, রিস্ক আছে কিনা সেটা অ্যাসেস করতে পারবে। অথবা আমাদের দেশে কমিউনিটি হেলথ ওয়ার্কার আছে, আমরা জানি না আমাদের 14,000 কমিউনিটি ক্লিনিক আছে, কমিউনিটি হেলথ ওয়ার্কার আছে। কমিউনিটি হেলথ ওয়ার্কার বাড়ি বাড়ি গিয়ে এই স্মার্টফোন অ্যাপের মাধ্যমে যে কোনো বাচ্চাকে যার বয়স 16 মাস থেকে 36 মাস এর মধ্যে আছে তাকে বিভিন্ন ধরনের কোশ্চেনিয়ারের মাধ্যমে ইন্টারঅ্যাক্টিভ ইনফোগ্রাফিক অ্যানিমেশন বেস কোশ্চেনিয়ারের মাধ্যমে তাকে আইডেন্টিফাই করতে হবে তার অটিজমের কোনো রিস্ক আছে কিনা, এবং তার সাথে সাথে আমাদের এই সিস্টেম বলে দিবে তার নিয়ারেস্ট সেবা সাহায্য কেন্দ্র বা শিশু বিকাশ কেন্দ্র বা উপজেলা হেলথ কমপ্লেক্স সেখানে রেফার করবে, এবং এর মাধ্যমে উপজেলা হেলথ কমপ্লেক্সও জানতে পারবে যে অমুক অ্যাড্রেসে একজন সাসপেক্টেড বাচ্চা পাওয়া গেছে। এতে করে কি হচ্ছে আমরা খুব সহজেই জানতে পারবো যে আমার বাচ্চার অটিজমের ঝুঁকির কী অবস্থা। আমি নেক্সট স্টেপে এই যে ক্লিনিশিয়ান আমাদের এখানে কানিজাপা আছে ওনাদের মতো যারা ক্লিনিশিয়ান আছে মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে আমরা তাদেরকে কনফার্ম করতে পারবো। যদি তাদের অটিজম হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি তাদের প্যারেন্টসকে ট্রেনিং করা, ইন্টারভেনশন দেওয়া, যার মাধ্যমে আমরা কিন্তু তাদের জীবনমান উন্নত করতে পারবো। এই জিনিসটা কারণে আমরা ধরে নিচ্ছি যে সারা বাংলাদেশে এখন আপনি জানেন যে এনডি ট্রাস্ট সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই সলিউশনটাকে ওনারা অ্যাডপ্ট করেছেন এবং ওনারা সারা বাংলাদেশে এটাকে নিয়ে যাবেন, যার মাধ্যমে সমাজসেবা অফিস এবং স্বাস্থ্যকর্মীরা এটাকে প্রমোট করবে এবং আমরা সারা বাংলাদেশ থেকে আর্লি অটিজম রিস্ক আইডেন্টিফিকেশন এবং অ্যাসেসমেন্ট কনভার্সন করতে পারবো। এটার কি আপনি কোনো পাইলট প্রকল্প আপনারা পরিচালনা করেছেন? আমরা পাইলট প্রকল্প পরিচালনা করেছি এবং আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, এবং এর মাধ্যমে আমরা খুব সহজেই বাচ্চাদেরকে আর্লি আইডেন্টিফাই করে, যেমন ইপনা একটা অ্যাসেসমেন্ট সেন্টার আছে ওইখানেও আমরা রেফার করতে পারি, এটা আমরা পেরেছি। সো এটা হচ্ছে স্মার্ট অটিজম বার্তা। আরেকটা হচ্ছে যে খুবই আরেকটা জিনিস যেটা আপনি একটু বলেন যে প্রযুক্তির মাধ্যমে আরেকটা কি বেনিফিট পাওয়া যায়। আমাদের দেশে আমরা যদি দেখি ওয়ার্ল্ড ওয়াইড বলা হয় যে ওয়ার্ল্ডের 1% বাচ্চার অটিজম, এবং আমাদের দেশে যত অটিজম বাচ্চা আছে তার মধ্যে রিসার্চে বলা হয় 25% বাচ্চা কথা বলতে পারে না, এবং এই কথা না বলার কারণে তার মধ্যে প্রচুর অ্যাংজাইটি অ্যাংশাসনেস তৈরি হয়। যেমন আমরা যদি চিন্তা করি যে আমি আগামী 2 দিন কথা বলতে পারবো না, ইটস ইম্পসিবল। কিন্তু কথা বলতে না পারাটা তো নিশ্চয়ই অটিজমের একমাত্র সিম্পটম নয়, আরো আছে অনেক সিম্পটম আছে, অটিজমের সিম্পটম আছে, বাট অটিজমের বলা হয় যে অটিজম বাচ্চাদের মধ্যে 25% বাচ্চা কথা বলতে পারে না। এখন কেন কথা বলতে পারে না? তারা কিন্তু কানে শুনে, তারা কগনিটিভ ডিফিসিয়েন্সির জন্য তারা কিন্তু কথা বলতে পারে না। সো এদের জন্য আমাদের ট্রেডিশনাল সলিউশন হচ্ছে পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন। তারা কি করে, তাদেরকে স্কুলে বা বাসায় শেখানো হয়, ছবির মাধ্যমে শেখানো হয় যে ধরেন একটা আপেলের ছবি আছে, সে এই পিকচার কার্ডটা নিয়ে তার মাকে যদি দেখায় তাহলে মা বুঝবে সে একটা আপেল খেতে চাচ্ছে। আপনি চিন্তা করেন একটা মায়ের তো আরো 2-3টা বাচ্চা থাকতে পারে, ঠিক না? তার সংসারে অনেক কাজ আছে, তো একজন মায়ের পক্ষে সম্ভব না একটা বাচ্চার সামনে সারাক্ষণ বসে থাকা, বা বাচ্চাও সারাক্ষণ তার মাকে এসে বলবে, এটা খুবই ডিফিকাল্ট একটা জব। সো এইটা যখন আমি দেখা শুরু করলাম 2014-তে, তখন আমার কাছে মনে হলো এটার একটা প্রযুক্তিগত সমাধান সম্ভব। কিভাবে? আমরা এই পিকচারটাকে আমি একটা সার্কিট বোর্ড তৈরি করে একটা বক্স তৈরি করলাম, তার উপর একটা সুইচ দিলাম, একটা মাইক্রোফোন স্পিকার দিলাম, আর এই সুইচগুলোর উপরে একটা করে পিকচার বসাই দিলাম। যখন এই সুইচের মধ্যে ধরেন আপেলের পিকচার আছে, আমি যখন আপেলে ক্লিক করলাম স্পিকারতে বলে উঠলো আম্মু আমি আপেল খাবো, কারণ প্রি রেকর্ডেড ভয়েস। এতে করে কি হচ্ছে, আপনার সুস্থ বাচ্চা যেমন বলে যে আম্মু আমি আপেল খাবো, মা এসে একটা আপেল দিচ্ছে, কিন্তু এই অটিজম বাচ্চাটা কথা বলতে পারে না, কিন্তু তার কমিউনিকেট করতে পারলো মায়ের সাথে এবং বাটনটা প্রেস করাতে তার ডিজায়ারটা সে এক্সপ্রেস করতে পারলো। এতে করে কিন্তু তার মধ্যে অনেক মানে অ্যাংজাইটি রিডাকশন হবে। সো এই জিনিসটা আমরা করে স্কুল ফর গিফটেড চিলড্রেন তরি ফাউন্ডেশনে আমরা পাইলট শুরু করি 2016-তে, এবং আমরা খুব ভালো রেজাল্ট পাই। এবং এরপরে আমরা প্রথমে আমরা 8টা অ্যাক্টিভিটি দিয়ে শুরু করি, তারপর 12টা অ্যাক্টিভিটি, তারপর 48টা অ্যাক্টিভিটি। বক্সটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছিল, তখন আমরা ডিমান্ডগুলি, হ্যাঁ ওদের দৈনন্দিন অ্যাক্টিভিটি ডিমান্ড বেড়ে যাচ্ছিল। তখন আমরা বললাম যে আচ্ছা এইভাবে যদি বক্স বড় হয়ে থাকে এটা তো সম্ভব না ক্যারি করা। তখন আমরা এটাকে স্মার্টফোনে কনভার্ট করলাম। স্মার্টফোনে যেহেতু অনেক কাজ করা যায়, তখন আমরা স্মার্টফোনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি, যেমন ফুড একটা ক্যাটাগরি, তারপর প্লেয়িং একটা ক্যাটাগরি, আউটিং একটা ক্যাটাগরি, এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে
বিভিন্ন সাব ক্যাটাগরি করে অ্যাক্টিভিটি ক্রিয়েট করলাম। এখানে আপনি 1000 অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে কিন্তু সেই পারবেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কি সেই অ্যাপ কিংবা সেই মোবাইল ব্যবহারের মানে উপযোগী, সে কি Yes, নিজে এই yes, ব্যবহার করতে আমি পারছে আসছি সে কিনা? জায়গাটায়। ডক্টর মামুন যেমন বলছিলেন যে বাংলাদেশে বাবা মারা আসলে একটু বুঝতে দেরি করে ফেলেন যে তার শিশুর অটিজম আছে কিনা, অটিজমের সিমটমগুলি আছে কিনা, যার কারণে আসলে পরবর্তীতে এই অটিজম শিশুদের যে বিকাশ সেটি ওর যেভাবে সাপোর্ট দেওয়ার কথা থাকে সেই সাপোর্টটি দেওয়া সম্ভব হয় না। এই দেরি করার বাস্তবতাটা আসলে কেন হয় এবং সিমটমগুলি সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন ডক্টর কানিজ ফাতেমা। ধন্যবাদ। আসলে অটিজমের একটা বয়স রয়েছে। পার্টিকুলারলি আমরা দেখি যে 3 বছরের কম শিশুদের মধ্যে প্রথম অটিজমের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, এবং যেটা দিয়ে প্রকাশ পায় সেটা প্রথমেই হচ্ছে কথা বলা। আমরা জানি যে একটা শিশু 1 বছর থেকে কিছু কিছু কথা বলা শুরু করে, এবং 2 বছরে গিয়ে সে একটি সম্পূর্ণ বাক্য বলতে পারে, এবং 3 বছরে গিয়ে সে অনেক কমপ্লেক্স বাক্য বলা শুরু করে এবং সে সোশ্যালি কমিউনিকেট করে। তো অটিজম আক্রান্ত যে শিশুরা রয়েছে তারা দেখা যায় যে এই যথাসময়ে যেই কথাগুলো আছে সেই কথাগুলো ওরা শুরু করতে পারে না। তো এটাই প্রথম। কিন্তু এটা ছাড়া আরো কিছু বৈশিষ্ট্য দেখা যায় যেটাতে আমরা অটিজমকে অন্যান্য যে ডিসএবিলিটি, যেরকম যারা কানে শোনে না তারাও কিন্তু কথা বলে না, কিন্তু তার অটিজমের শিশুদের কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে, যেরকম ওদের প্রপার সোশ্যালাইজেশন বা সামাজিক যোগাযোগে ওদের বাধাগ্রস্ত। যেরকম যখন ডাকা হয় একটা শিশুকে তখন সে চোখের দিকে তাকায় না, বা ডাকলে সে অনেকবার ডাকার পরেও সে কানে শোনা সত্ত্বেও সে রেসপন্স করে না। এটা ছাড়া যেটা হচ্ছে যে যদি আমরা জিজ্ঞেস করি কোনো একটা শিশুকে তোমার চোখটা, অনেক সময় বাচ্চারা কথা কম বলে, কিন্তু যদি কোনো কিছু ইন্ডিকেট করা হয় যে তোমার চোখটা দেখাও, তোমার কানটা দেখাও, সে কিন্তু পয়েন্টিং করতে পারে একটা স্বাভাবিক শিশু। কিন্তু অটিজমের শিশুরা এই যে ইন্ডিকেশনটা সেটা করতে পারে না। এছাড়া তার সমবয়সী শিশুদের সাথে সে মিশতে পারে না, অথবা সে তার খেলা এবং তার সমস্ত কাজকর্ম সে নিজে নিজে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এছাড়া অটিজমের শিশুদের আরো কিছু ব্যবহারগত কিছু সমস্যা রয়েছে, যেরকম ওরা কিছু একই কাজ বারবার করে বা রুটিন বা রিচুয়ালস ফলো করে, যেটা আসলে প্রথাগত না। যেরকম হ্যান্ড ফ্ল্যাপ করা বা নিজের মাথা নিচে আঘাত করা, একই কাজ বারবার করা বা একই খেলা বারবার করা, দ্যাট ইজ পারসিস্টেন্স। কিছু রুটিনে তারা পারসিস্ট করে। এই সমস্যাগুলো নিয়ে মূলত অটিজমের শিশুরা আমাদের কাছে আসে। তবে একটা কথা মনে রাখতে হবে যে শুধু স্পিচ কিন্তু না, অনেক অটিস্টিক শিশু যেটা করে যে তাদের কিন্তু কথা আছে, দেখা যাবে যে সে অনেক কথা বলছে কিন্তু তার সামাজিক যে যোগাযোগটা সেটা সমবয়সী শিশুদের সাথে সামঞ্জস্যপূর্ণ না। সো সবকিছু মিলিয়েই আমাদের এই ডায়াগনোসিসটা করতে হবে। তবে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা যে প্রথমেই বললাম, যে সিমটমস গুলো যেরকম দেরিতে কথা বলা, সামাজিক যোগাযোগ না করা, চোখের দিকে না তাকানো, নিজের প্রয়োজনগুলা বাবা মাকে বোঝাতে না পারা, এবং অতি অল্পতেই অস্থির হয়ে যাওয়া এবং কিছু অস্বাভাবিক আচরণ করা, এই বৈশিষ্ট্যগুলো দেখলেই একজন বাবা অথবা মাকে একজন নিকটবর্তী একজন ডাক্তার অথবা হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে শরণাপন্ন হওয়া। জি, একেবারেই পরিষ্কার হয়েছে। ডক্টর আনারুল্লাহ, আপনাকে যেটি আমি প্রশ্নটি করতে চাই, আপনাকে আসলে সব প্রশ্নই অটিজম একটি পরিবারকে, যে পরিবারে অটিজম শিশু আছে সেই পরিবারকে সাপোর্ট কিভাবে দেওয়া যায়, আপনাকে শুরুতেই এই প্রশ্নটি করেছিলাম, এবং আমরা সম্প্রতি জানতে পেরেছি যে একটি বিমার ব্যবস্থা করা হয়েছে এবং আপনি সেই বিমার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। এই বিমাটি কীরকম, এই বিষয়টি সংক্ষেপে যদি আমাদের একটু ধারণা দিতেন। ধন্যবাদ। আসলে পরিবার থেকে কিভাবে সাহায্য করা যায় সেটা তো আমি কিছুটা ধারণা দিলাম। জি। আরেকটা বিষয় হলো যে পরিবার সবাই তো আর বুঝতে পারে না। যারা বুঝতে পারে যে তার বাচ্চার এরকম একটা অস্বাভাবিকতা আছে অথবা টাইমলি যে সমস্ত বিকাশ ঘটার কথা, অর্থাৎ বেড়ে ওঠার সাথে সাথে যে সমস্ত কাজগুলি তার সাধারণ বাচ্চার মতো হওয়ার কথা, যখন দেখা যাচ্ছে এখানে কোনো ধরনের বিচ্যুতি লক্ষ্য করা গেছে, তখন যে কোথায় যাবে, কি করবে, এই বিষয়টা একটা জানার বিষয়। আর একটা হলো যে কত দ্রুত তাকে নিয়ে যাবে, তাকে অ্যাসেসমেন্ট করে ডায়াগনোসিস করবে, তো পরিবারকে সেটা জানতে হবে। এইটা হলো একটা দিক। আর আপনি যেটা বললেন যে এরপরে যখন শুরু হয় কখনো কখনো কোনো বাচ্চার কিন্তু কিছু নিয়ে হয় সিজার বা কনভালশন, এখানে কানিজাপা ভালো জানেন আমার চেয়ে। এই সমস্ত বাচ্চাদের কিন্তু এই সমস্ত কারণে কারো কারো যে জিনিসগুলি জানে বা শিখে আবার এগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এর
কারণে তাদের কিন্তু চিকিৎসাটাও খুব প্রয়োজন হয়ে যায়। একদিকে যেমন ইন্টারভেনশন দরকার হয়, আরেকদিকে কিন্তু ডাক্তারের সাথে তাকে প্রায়ই যোগাযোগ রক্ষা করে, যেমন আমার বাচ্চাকে যখন আমি কানিজাবার কাছে নিয়ে গিয়েছিলাম আজ থেকে 3 বছর আগে, উনি বললো যে খুব বেশি ওষুধ তো দেওয়া যাবে না, আচ্ছা তাকে একটা ফিল ফ্রেশ একটা ওষুধের নাম আর কি, অর্থাৎ এটা খাইলে আমার মনে হয় কিছু শান্ত ভাব থাকে বা তার একটু ঘুম টুম আসার একটা ইয়ে থাকে। তো উনি আবার বলে দিলেন যে এইটুকু পরে এরপরে আপনি এইটুকু তাকে খাওয়াবেন বা একটু বাড়াবেন, এরকম যদি খারাপ দেখেন বা আরো সমস্যা হয়। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে এই যে চিকিৎসার জন্য যে ব্যয়বহুল একটা ব্যবস্থা, এটা আমরা এখান থেকে ট্রাস্ট থেকে আমরা এককালীন সাহায্য দিতাম 10,000 টাকা। এই সাহায্যের পরিমাণ 2,500 লোককে দিলে আমার 2.5 কোটি টাকা চলে যায়। আমরা আসলে বিকল্প পথটা খুঁজছিলাম যে কিভাবে তাকে আরো অন্যভাবে সহযোগিতা করা যায়। কারণ গত 1 তারিখ পর্যন্ত, এপ্রিলের 1 তারিখ পর্যন্ত আমি জানি যে সারা বাংলাদেশে প্রায় 66,200 বাচ্চাকে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন হিসেবে শনাক্ত করা হয়েছে। এখন যারা শনাক্ত হয় না এরকম তো অনেক বাচ্চা আছে, সুতরাং শনাক্তের বাহিরে যারা আছে তাদেরও চিকিৎসা দরকার, তারা কিন্তু নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। ডাক্তার হয়তো ওই শনাক্তকরণ কার্ড আছে কিনা সেটা যদি দেখতে দেয় তাহলে তো আর চিকিৎসা করতে পারে, তাকে চিকিৎসা করতেই হয়। তো আমরা চিন্তা করলাম যে আমরা এটার অল্টারনেটিভ, এই চিকিৎসা সহায়তার অল্টারনেটিভ কি পাওয়া যায়। তখন সুরক্ষা বীমার জন্য আমরা সাধারণ বীমার সাথে বসলাম। কয়েক দফা বসার পরে আমরা সেখানে আউট পেশেন্ট এবং ইন পেশেন্টের জন্য, অর্থাৎ আউটডোর এবং ইনডোর সার্ভিসের জন্য তার আমরা 2টা কম্পোনেন্ট তৈরি করলাম। যদি কেউ ভর্তি হয় তাহলে সে 70,000 টাকার বিমার কাভারেজ পাবে, আর যদি ভর্তি না হয়ে এমনি ডাক্তারকে দেখান, সেখানে তার ওষুধপত্র লাগে, ডক্টরসের ফি লাগে, তারপরে তার থেরাপির জন্য কিছু টাকা লাগে, তার যাতায়াতের জন্য কিছু টাকা লাগে। এই ধরনের একটা প্যাকেজ হিসাব করে সেখানে আমরা 30,000 টাকা রেখেছি। তো এই টাকা ভিন্ন রকমের, আমি বলবো যে স্বাস্থ্য বীমা, এটা পৃথিবীর খুব কম দেশে আছে। ইভেন ডেন্টিস্টের জন্য, ডেন্টাল চিকিৎসার জন্য কিন্তু কোনো দেশে সহজা বীমা করতে চায় না। আমরা কিন্তু সেটাও রেখেছি যে একটা বাচ্চাকে বাসার থেকে বের করে বাবা মা নিয়ে যাওয়া আসা, সেখানেও আমরা কিছু টাকা রেখেছি। তো আমি মনে করি যে একটা মানে ইউনিক সিস্টেম অফ হেলথ ইন্স্যুরেন্স তাদের জন্য আমরা পাইলটিং আকারে বাস্তবায়ন করতে যাচ্ছি, যেখানে অন্তত ধরে নেওয়া যাবে যে 10-15 হাজার টাকা তো একজন অভিভাবক ইজিলি পাবে। এটি তো সেই খুবই জায়গাটায় আমরা সাধুবাদ পাওয়ার মতন উদ্যোগ। ডক্টর আনারুল্লাহ, একেবারে পরিষ্কার হয়েছে আপনার কথা। এটি আসলেই নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সামনের দিনে। আপনার কাছে যেটা জানতে চাই ডক্টর খন্দকার মামুন, যে ভবিষ্যতে আসলে প্রযুক্তি ব্যবহার করে এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের কিভাবে আরো সহায়তা করা যায়। যেমন আপনাকে আমি যে কথাটা আসলে শেষ করতে চাচ্ছিলাম, যে এই যে বলতে চাই যে অ্যাপ্লিকেশনটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন, এই অ্যাপসের মাধ্যমে একটা অটিজম নর্মাল বাচ্চা সে কথা বলার ডিজায়ার প্রকাশ করতে পারে। এবং আমরা স্কুলে দেখেছি কয়েকটা বাচ্চা এটা দিয়ে কথা বলা শুরু করছে এবং একটা বাচ্চা গানও গায়। তার মানে দেখেন, এবং সে এখন নর্মাল স্কুলে যায়। তার মানে টেকনোলজি হচ্ছে মানে তাকে এনহ্যান্স করতেছে। ভবিষ্যতে আমরা আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এইমস ল্যাবে রিসার্চ করছি কিভাবে অটিজম এবং এই এনডিডি বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের টেকনোলজির মাধ্যমে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমি মাল্টিডিসিপ্লিনারি কথাটা কেন বললাম, এখানে আমরা যদি একা কাজ করি হবে না, আমাদের এখানে প্যারেন্টসকে ইনভলভ করতে হবে, ক্লিনিশিয়ানকে ইনভলভ করতে হবে, থেরাপিস্টকে ইনভলভ করতে হবে। এবং প্রত্যেকটা অটিজম বাচ্চা বা এনডিডি বাচ্চার যে সমস্যা, ওই সমস্যা ধরে ধরে আমাদেরকে যে অ্যাভেলেবেল টেকনোলজি আমাদের আছে, আমরা জানি যে আমাদের এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আসি, এই টেকনোলজিকে ইউটিলাইজ করে আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন টেকনোলজি আনতে পারবো এবং সেটা কস্ট এফেক্টিভ হবে। আপনি জানেন বিদেশি টেকনোলজি যদি বাংলাদেশে আনতে চাই ইটস ভেরি কস্টলি, আমাদের দেশের মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারবে না। আমরা সেজন্য নিজেদের টেকনোলজি ডেভেলপ করতে পারি, তাহলে আমরা অনেক জনের শিক্ষার জন্য ক্লাসরুমে ধরা যাক যে সাধারণ স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলাদা স্কুলে না, রেগুলার স্কুলেই আলাদা করে শিক্ষকদের সহায়তা করা কিংবা ওই ক্লাসরুমটাতে ফ্যাসিলিটেট করার সুযোগ আছে কিনা এবং করা উচিত কিনা। আপনি যেটা বলছেন এটাকে বলা হয় ইনক্লুসিভ স্কুল। ইনক্লুসিভ স্কুল মানে হচ্ছে এখানে নর্মাল বাচ্চা থাকবে এবং আমাদের অটিজমের কিন্তু 3টা স্টেজ বলছেন, মানে মাইল্ড, সিভিয়ার অ্যান্ড যেটা আছে। তো মাইল্ড বাচ্চাগুলোকে আমরা ইজিলি কিন্তু নর্মাল স্কুলে নিয়ে আসতে পারি। আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল বলি। এই যে একটা বাচ্চার কথা বললাম যার বয়স 11 বছর ছিল, সে জীবনে কখনো কথা বলতো না। এই বলতে চাই সিস্টেম ইউজ করার পরে 4 মাস পরে সে ওয়ার্ড বলছে, 6 মাস পরে সেন্টেন্স বলছে, 9 মাস পরে ফুললি কথা বলে, 1 বছর পরে সে গান গায়, এখন নর্মাল স্কুলে যাচ্ছে।
কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, টেকনোলজির মাধ্যমে তাদেরকে আমরা এনহ্যান্স করতেছি। আমরা যদি কখনো মনে করি টেকনোলজির মাধ্যমে এনহ্যান্স হয়ে গেছে তখন মানে এখন সে সুস্থ হয়ে গেছে, তাহলে কিন্তু হবে না। এদেরকে কন্টিনিউয়াসলি এই টেকনোলজির ব্যবহারগুলোকে ইউটিলাইজ করতে হবে, তাহলেই আমরা স্কুলে নিতে পারবো। এবং আমাদের দেশে ইনক্লুসিভ স্কুলের কনসেপ্ট বা ধারণা এখন ওইভাবে শুরু হয় নাই। সো এই ধরনের বাচ্চাগুলো যখন ইনক্লুসিভ স্কুলে যাবে, টিচারদেরকে এডুকেট করতে হবে, টেকনোলজি দ্বারা এইড করতে হবে, তাহলেই আসলে আমরা একীভূতকরণটা করতে পারবো। ডক্টর আনোয়ারুল্লাহ, আপনাকে এ পর্যায়ে আমি যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পর্কে কিংবা অটিজমের বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের সম্পর্কে সমাজের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটি আসলে কেমন? এবং আপনি যেহেতু কথায় কথায় নিজেই বললেন যে আপনি নিজেও একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অভিভাবক, আপনি বিষয়টি কিভাবে ফেস করেন এবং এই দৃষ্টিভঙ্গিটি বদলানো কতটুকু প্রয়োজনীয়, এই বিষয়টা আমাদের যদি বলতেন। অবশ্যই প্রয়োজন, কারণ হলো যে সামাজিক সোশ্যালাইজেশন প্রসেস সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র পরিবার কেন্দ্রিক হলে হবে, আবার স্কুলে তাকে অন্য ছাত্রছাত্রীদের সাথে বিশেষ স্কুল হোক অথবা স্কুল হোক সেখানে মিশতে দিলে হবে এরকম না। এখানে সমাজের অন্য মানুষদেরকেও গ্রহণ করতে হবে। এবং এই যে ডিফারেন্টলি অ্যাবল একটা কথা আছে, অর্থাৎ তাদের মধ্যে যে ভিন্নতা আছে, ভিন্নতাকে গ্রহণ করার জন্য সমাজকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে, এবং সেটার জন্য ব্যাপক প্রচারণার একটা প্রয়োজন আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রচারণার কাজটা কিন্তু অনেক দূর এগিয়েছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা মিস সাইমা ওয়াজেদ, ওনার কারণে অটিজম কিন্তু মানুষের এখন মুখোমুখি একটা শব্দ। এটা যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, আমাদের ডক্টররা বলে থাকেন যে এটা একটা পরিধির মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অটিজম ব্যক্তি হতে পারে। সে অটিজম শব্দটা কিন্তু এখন অনেক পরিচিত, কিন্তু অটিজমের যে আচার আচরণগত বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের যে আচার আচরণগত দিকটা, এইটা এক একজনের এক এক রকম হয়। যার কারণে কেউ যদি হাইপার হয়, কেউ যদি কমিউনিকেশন করতে না পারে, কেউ যদি সোশ্যালাইজেশনের ক্ষেত্রে ভিন্ন ধরনের আচরণ করে, তখন সমাজের অন্য মানুষ কিন্তু এটা বুঝতে না পারার কারণে তাদের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। এই নেতিবাচক ধারণার জায়গায় ইতিবাচক ধারণায় আমাদেরকে নিয়ে যেতে হবে। এবং আপনারা জেনে খুশি হবেন যে অ্যান্ডি ট্রাস্ট এই যে সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা টিভিসি এবং ডকুমেন্টারি, আমাদের পোস্টার, আমাদের এই ধরনের প্রচারণাগুলি আমরা এটা করছি। এবং এখানে কিন্তু বিশেষ করে আপনাদের মিডিয়াকে আমি অনুরোধ করবো যে আপনি আজকে অনুষ্ঠানটা করছেন, এই ধরনের আলোচনা আজ আমরা যেভাবে করছি আরো আমরা করবো। ডক্টর আনোয়ারুল্লাহ, আমাদের সময় সংক্ষেপের কারণে আপনাকে এখানেই থামাতে হচ্ছে। আমরা একটু ডক্টর কানিজ ফাতেমার কাছে সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে জানতে চাইবো যে আসলে এই দৃষ্টিভঙ্গিটি কেন পরিবর্তন করা দরকার, কতটা জরুরি? দৃষ্টিভঙ্গি এই কারণে পরিবর্তন করা দরকার কারণ প্রতিটি পরিবার যাদের যেখানে একটি অটিস্টিক শিশু বা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু রয়েছে, তারা চায় তাদেরকে যেন মূল ধারায় নিয়ে আসা। তাদেরকে কিন্তু আলাদা কোনো ফেভার চায় না, তারা সবসময় চায় তাকে যেন পৃথক করে না দেখা হয়। কাজে তাদেরকে ইনক্লুশন করতে হবে প্রতিটি, যেরকম তাদেরকে পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে ইনক্লুশন করতে হবে, তাদেরকে মূল ধারার ভিতরে যখনই আমরা নিয়ে আসতে পারবো তখনই কিন্তু আমরা তাদেরকে প্রপারলি গাইড করতে পারবো, অ্যাড্রেস করতে পারবো। কাজেই তাদের পড়াশোনার ক্ষেত্রে, চাকুরির ক্ষেত্রে এবং সমাজের প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে তাদেরকে ইনক্লুশন করতে হবে, মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। কোনো রকম কোনো বৈষম্য আলাদা করে রাখা যাবে। ডক্টর কানিজ, ডক্টর আনোয়ারুল্লাহ এবং ডক্টর মামুন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করছি ভবিষ্যতে আরও অন্য কোনো অনুষ্ঠানে অটিজম নিয়ে আমরা আরও বিস্তারিত আলাপ করতে পারবো। দর্শক, সুরক্ষায় পদ্ধতি অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন অতিথিদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।